দিল্লিতে শেখ হাসিনা তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে ভারতপন্থী বাম রাজনীতির হালচাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে শেখ হাসিনা তলানিতে বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশ সৃষ্টির পর এবারের মতো এমন টানাপোড়েনের সম্পর্ক কখনো হয়নি ঢাকা দিল্লির। কয়েক দশক ধরেই দুই প্রতিবেশী দেশের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের অবস্থা তুলে ধরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের কঠোর দমননীতি ও শক্তি প্রয়োগের ফলে কোটা আন্দোলন শেষ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলন বিশ্বের প্রথম জেন জি বিপ্লব হিসেবে পরিচিতি লাভ করে। বিশ্বকে চমকে দেওয়া এই আন্দোলনে শেষ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর থেকে দিল্লিতেই নির্বাসিত আছেন তিনি। এর পরের মাসগুলোতে বাংলাদেশে ইসকন নেতাকে গ্রেপ্তার ও ভারতে বাংলাদেশের একটি কনসুলেটে উগ্র হিন্দুদের হামলার পর দুদেশের সম্পর্কে ব্যাপক টানাপোড়েনের জন্ম দিয়েছে। এর ফলে দক্ষিণ এশীয় এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে। একই সঙ্গে সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিদ্যমান। আর এতে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর তুলনায় শেখ হাসিনার কট্টর ও স্বৈরাচারী শাসনের অধীনে থাকা বাংলাদেশে ভারত দীর্ঘদিন ধরে তার অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করত। যদিও আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার সবাই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু শেখ হাসিনার 15 বছরের শাসনামল গত আগস্টে আকস্মিকভাবে অবসান ঘটার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এবিসি জানিয়েছে, বাংলাদেশের 17,40,00,000 জনসংখ্যার মধ্যে হিন্দুদের সংখ্যা প্রায় 10%। তাদের অনেকেই ঐতিহাসিকভাবে হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করেছিল। শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর বিক্ষুব্ধদের অনেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রতীক এবং কিছু ক্ষেত্রে দলটির সঙ্গে সংশ্লিষ্ট হিন্দুদেরও টার্গেট করেছিল। তবুও হিন্দুদের রক্ষা করার জন্য ডক্টর ইউনূসের সরকার যথেষ্ট কাজ করছে না বলে অভিযোগ করেছে ভারত। অন্যদিকে ভারতের নির্বাসিত শেখ হাসিনাও দাবি করেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী এই সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত সেপ্টেম্বরে ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি উল্লেখ করে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছিলেন। তবে গত নভেম্বর শেষের দিকে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার সমর্থকদের বিশ্বাস, হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার থাকায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এরপর চলতি ডিসেম্বর মাসের শুরুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে সম্প্রতি হামলার ঘটনা ঘটে। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অবমাননা করে, যা ঢাকা দিল্লির মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি করে। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত করে সামনে আনা হয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, হাসিনা সরকারের পতনের আগে থেকেই বাংলাদেশে ভারতকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ভারতপন্থী বাম রাজনীতির হালচাল। বাংলাদেশের রাজনীতিতে সিপিবি, বাসদ ওয়ার্কার্স পার্টি সহ বাম রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে জনগণের মধ্যে আবার প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বেশিরভাগ বাম দল এখনও ভারতের লেজুর বৃত্তি এবং আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করছে। বাম দলগুলো মাঝে মধ্যে বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগের কিছু সমালোচনা করলেও প্রতিপক্ষে তারা একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের বাম রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, বিভিন্ন ইস্যুতে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে কিংবা ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি কিংবা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কখনো দেখা যায়নি। তেমনি ভারতীয় স্বার্থকেই তারা প্রাধান্য দিয়েছে। বাংলাদেশের স্বার্থের পক্ষে ভারতের বিরুদ্ধে তাদের কখনো কোনো জোরালো প্রতিবাদ ও অবস্থান দেখা যায়নি।
আওয়ামী লীগ গত 15 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। কিন্তু আওয়ামী লীগের কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে তারা বড়জোর মৃদু ভাষায় কথা বলেছে। অনেক ক্ষেত্রে চুপ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে তারা সহায়তা করেছে। বিএনপি জামায়াতের ওপর দমন-পীড়ন, খুন, গুম নিয়ে তারা কমই কথা বলেছে। গত জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও পরাজিত আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। জনরোষের ভয়ে সরাসরি তারা সামনে আসতে পারছে না। এক্ষেত্রে তাদের সবসময়ের সহযোগী শক্তি বামদের ওপর ভর করে এগোচ্ছে। অভিযোগ রয়েছে প্রতিবেশী ভারতের ইন্ধনেও রয়েছে এসব আন্দোলনে। সর্বশেষ ধর্ষণ ও নারী নির্যাতন ইস্যুতে তারা মাঠ গরম করার চেষ্টা করে, তবে তাতে জনগণের সমর্থন মেলেনি। সংশ্লিষ্ট সূত্র মতে গত কিছুদিন ধরে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় যে অস্থিরতা বিরাজ করছে তা পরাজিত আওয়ামী লীগ ও প্রতিবেশী ভারতের মাস্টার প্ল্যানের অংশ। ধর্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে। একই সঙ্গে গণজাগরণ মঞ্চের সেই কুশীলবরাও সক্রিয়। তারা শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে। এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের দোসররা। বাংলাদেশ মহিলা পরিষদকে গত 15 বছরে কোথাও দেখা যায়নি। দেশে হত্যা, ধর্ষণ, নারী নিপীড়নের মহোৎসব চলেছে গত 15 বছর। তখন মহিলা পরিষদ মুখে কুলু পেটে বসেছিল, কিন্তু হঠাৎ করে তারা রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা বলছে তারা নাকি এখন সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় রয়েছেন। রাজপথে, বিশেষ করে শাহবাগে ছাত্র ইউনিয়নের সাবেক সভানেত্রী লাকি আক্তারের নেতৃত্বে হঠাৎ গণজাগরণ মঞ্চে সক্রিয় হয়ে ওঠার প্রশ্ন উঠেছে গত বছরের জুন, জুলাই, আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং হাসিনা পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে তো তাদের মাঠেই দেখা যায়নি। সেই বামরাই হুট করে এখন কেন রাজপথে সরব? আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের দুই প্রধান দলের একটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আর একটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। অভিযোগ রয়েছে বাম দল হিসেবে পরিচিত ওয়ার্কার্স পার্টি এবং জাসদেরও মদত রয়েছে সাম্প্রতিক আন্দোলনে। বিশেষ করে ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রী, যুব সংগঠন যুব মৈত্রী, নারী সংগঠন নারী মুক্তি সংসদ, শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, কৃষক সংগঠন জাতীয় কৃষক সমিতি এবং ক্ষেত মজুর ইউনিয়নের নেতাকর্মীরা সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। একইভাবে মাঠে নেমেছেন জাসদের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, তাদের যুব সংগঠন জাতীয় যুব জোট, নারী সংগঠন জাতীয় নারী জোট, শ্রমিকদের সংগঠন জাতীয় শ্রমিক জোট, কৃষকদের সংগঠন জাতীয় কৃষক জোটের নেতাকর্মীরাও। আওয়ামী লীগের শরিক গণতন্ত্রী পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ঐক্য, যুব সংগঠন জাতীয় যুব ঐক্য, সাম্যবাদী দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র আন্দোলন, যুব সংগঠন বাংলাদেশ যুব আন্দোলন, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র সমিতি, যুব সংগঠন বাংলাদেশ যুব সমিতির নেতাকর্মীরাও ধর্ষণ বিরোধী সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনের নামে ফের সক্রিয় হয়ে উঠেছে। তাদের বাইরে বাম পাড়ার দুই বড় দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র সহ বেশ কিছু সংগঠন রাজপথে নানা ইস্যুতে এখন সরব। এই প্রসঙ্গে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সকে প্রশ্ন করা হলে তিনি আমার দেশকে বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ প্রকৃত বাম আদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে অতীতে কখনো রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ দেয়নি, ভবিষ্যতেও দেবে না। বাম নামধারী তাদের সহযোগী কিছু দল ক্ষমতার লিপ্সায় এই সুযোগ নিতে পারে। আমরা আওয়ামী লীগের লুটপাট, দমন পীড়নের বিরুদ্ধে গত 1.5 দশক রাজপথে থেকেছি। বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা ছিলাম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঘাড়ে আওয়ামী লীগের চড়ার বিষয়টি অবান্তর। ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা এবং সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিমকে ফোন করে পাওয়া যায়নি। 14 দলের শরিক অনেক নেতাই এখন আন্ডারগ্রাউন্ডে। সিপিবির রাজনীতিতে আওয়ামী আছর, বাংলাদেশের রাজনীতিতে সিপিবি মস্কোপন্থী দল এবং আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত। 70-এর দশকের রাজনৈতিক অঙ্গনে সিপিবি সম্পর্কে চমকপ্রদ স্লোগান ছিল, তারা মস্কোয় বৃষ্টি হলে
ঢাকায় ছাতা ধরে। 1973 সালে সিপিবির দ্বিতীয় কংগ্রেসে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানকে প্রধান অতিথি করেছিল দলটি। 1975 সালে শেখ মুজিবের বাকশাল গঠনে সিপিবির ভূমিকার কথা রাজনৈতিক মহলে এখনও আলোচিত বিষয়। সিপিবির সভাপতি মণি সিংহ এ ব্যাপারে বিশেষ উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী সময়ে সিপিবি এ কথা অস্বীকার করে। তবে সেদিন মণি সিংহ এবং ফরহাদের নেতৃত্বে সিপিবি তার পুরো দলকে বাকশালে বিলুপ্ত করে দিয়েছিল। বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে এটি ছিল নজিরবিহীন ঘটনা, কারণ এর আগে কোনো কমিউনিস্ট পার্টি নিজের অস্তিত্ব বিলোপ করে অন্য দলে বিলীন হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।